হ্যালো ভিউয়ার্স, কল্পনা করুন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান মরুভূমির নিচে যেখানে লুকিয়ে আছে এক বাংকার, যেখানে মানুষ আর দানবের পার্থক্য মুছে গেছে। হ্যাঁ, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দ্য লায়ার 2022 সালে সাইফাই মুক্তি পাওয়া মুভি। এখানে ভুল এক্সপেরিমেন্টের কারণে পুরো এলাকা নরকে পরিণত হয়। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে ইউএসের একটি ফাইটার জেট আফগানিস্তানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই কিছু শত্রু তাদের উপর দিয়ে মিসাইল মারে। টেরি যে প্লেন চালাচ্ছিল সে সাথে সাথে যুদ্ধ বিমানের ডিফেন্স সিস্টেম সক্রিয় করে, কিন্তু দুর্ভাগ্যবশত মিসাইল তবুও তাদের ফাইটার জেটে লাগে। প্লেন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এখন বেঁচে থাকার একমাত্র উপায় আছে প্লেন থেকে নিচে লাফ দেওয়া। টেরি এবং তার সঙ্গী সাথে সাথে সময় নষ্ট না করে যুদ্ধ বিমান থেকে লাফ দেয়। কয়েক মিনিট পর কাটে এবং টেরির জ্ঞান ফেরে। তারা ছিল আফগানিস্তানের মরুভূমির একবারে মাঝখানে, কিন্তু টেরি যখনই তার আহত কিটকে সাহায্য করতে যাবে তার আগে আফগানিস্তান সৈন্যরা তাদের ওপর অ্যাটাক করে এবং অবিরাম গুলিবর্ষণ শুরু করে, যার ফলে সে গুরুতরভাবে জখম হয়। তারপর ঠিক একজন আফগান যোদ্ধা টেরির কাছে আসে। হঠাৎ করেই কেট তার উপর আক্রমণ চালায়। সে তার বন্দুক দিয়ে সেই লোকটিকে সেখানেই স্তূপ করে দেয়। এরপর কেট অন্য শত্রুদের উপরও দ্রুত গুলি বর্ষণ করে এবং তার বীরত্বে তাদের নিঃশেষ করে দেয়। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। হঠাৎ আরেকজন আফগান যোদ্ধা সেখানে এসে যায় এবং যখন কেট তার উপর গুলি চালাতে যায় তখন সে উপলব্ধি করে যে তার বন্দুকের গুলি ফুরিয়ে গেছে। বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু শত্রুর হাতে মারা পড়ার আগে টেরি সাহস সংগ্রহ করে এবং সেই আফগান যোদ্ধাকে গুলি করে উড়িয়ে দেয়। এই বীরত্বের পর টেরি তার শেষ নিঃশ্বাসগুলো গুনছিল। এই দুর্ঘটনায় কেট সম্পূর্ণ ভেঙে পড়ে। সে তার সাথীর কাছে যায়। তখন টেরি তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাদের দুজনকে সেই কঠিন পরিস্থিতি থেকে বের করতে পারেনি। এটি শুনে কেটের চোখে পানি চলে আসে। এখন তার কেবল একটি লক্ষ্য ছিল, যে কোনোভাবে রেস্কিউ দলের সাথে যোগাযোগ করা। অন্যদিকে অন্যান্য আফগান যোদ্ধারা দেখতে পায় যে তাদের নেতা এখনো জীবিত। সাথে তাদের এও জানা হয়ে যায় যে আমেরিকান সেনারা সেখান থেকে পালিয়ে গেছে। কিছুক্ষণ হাঁটার পর কেট দূর থেকে শত্রুদের গাড়ির একটি পুরো কাফেলা দেখতে পায়, যারা পুরো এলাকা ঘিরে রেখেছে। কেট সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে এখানে থাকা বিপজ্জনক, তাই সে লুকানোর জন্য কাছের একটি বাংকারের দিকে দৌড়ে যায়। কিন্তু বাংকারে পৌঁছানোর আগেই শত্রুরা তাকে দেখে ফেলে এবং তার উপর অবিরাম গুলিবর্ষণ শুরু করে দেয়। তাদের নেতা তো কেটের ওপর একটি মিসাইল ছোড়ে, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায়। তারপর যেমনই ধোঁয়া কাটে, কেট দেখে যে বিস্ফোরণের কারণে বাংকারের দরজা খুলে গেছে। এখন কেট এক সেকেন্ডও নষ্ট না করে বাংকারের ভিতরে ঢুকে পড়ে। তখনই একজন শত্রু তার পিছু নিয়ে দরজা পর্যন্ত চলে আসে। কেট তার পিস্তল দিয়ে তাকে মেরে ফেলে। যাই হোক, এরপর কেট দেখে যে সে এমন একটি সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে যা সম্ভবত শত শত মিটার গভীর, কিন্তু তার কোনো উপায় তো ছিল না। তাই সে নিচে নামার সিদ্ধান্ত নেয়। তার কিছুই বুঝে আসছিল না যে এটি কেমন জায়গা, তবুও সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে সে শত্রুদের আসার শব্দ শুনতে পায়। তাই বাইরের রাস্তা খোঁজার চেষ্টায় কেট আরও ভিতরে চলে যায়। তারপর যখনই সে বাংকারের একটি অংশে যায়, খুব নোংরা গন্ধ পায় এবং আরেকটু এগিয়ে গিয়ে তার চোখের সামনে যে ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় তা দেখে সে খুবই ভয় পায়। আসলে সেখানে কারো লাশ খুব খারাপ অবস্থায় পড়েছিল। শুধু তাই নয়, কেট সেখানে একটি রহস্যময় ডিভাইসও পায়, যার সাথে অনেক কাগজপত্র এবং রেকর্ড ছিল, যাতে এখানে ঘটে চলা ভয়াবহ পরীক্ষা নিরীক্ষার বিষয়ে লেখা ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সে শত্রুদের আসার আওয়াজ শুনতে পায়। তাই কেট সাথে সাথে তার লাইট স্টিক দূরে ছুড়ে দিয়ে একটি বড় পিলারের পিছনে লুকিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আফগান যোদ্ধাদের একজন জেনারেটর চালু করে দেয়, যার ফলে চারদিক আলোকিত হয়ে ওঠে এবং তখনই একটি ভয়াবহ রহস্য উন্মোচিত হয়। আসলে সেখানে শত শত ক্যাপসুল ছিল, যেগুলোর মধ্যে মানুষের লাশ বন্ধ করে রাখা হয়েছিল। যখনই শত্রুদের মনোযোগ অন্যদিকে ঘুরল, এই সুযোগের সদ্ব্যবহার করে কেট তার যুদ্ধ দক্ষতা ব্যবহার করে হঠাৎ তাদের একজনকে বন্দুক ছিনিয়ে নেয়। কেটকে দেখা মাত্র আফগানরা একের পর এক তার উপর অবিরাম গুলিবর্ষণ শুরু করে দেয়, যার ফলে একটি ক্যাপসুল ভেঙে যায় এবং তার ভিতরে রাখা লাশ মাটিতে পড়ে যায়। এখন নিজের প্রাণ বাঁচাতে কেট কাছেই থাকা একটি হ্যাচের মধ্যে নিচে নেমে যায়। আফগান নেতা দেখে যে কেট সুড়ঙ্গে ঢুকেছে, সে তার লোককে তার পিছু নেওয়ার আদেশ দেয়, যাতে তাকে চারদিক থেকে ঘেরাও করা যায়। তারপর সে চিৎকার করে অন্য লোককে সেখানেই থাকতে বলে, যাতে কেট যদি ফিরে আসেও তবুও বাঁচতে না পারে। সেই লোকটি তার জায়গা দখল করতে করতে ধীরে ধীরে সেই লাশের দিকে এগিয়ে যাচ্ছিল, যা ক্যাপসুল থেকে পড়েছিল। অন্যদিকে কেট কোনো শব্দ না করে সুড়ঙ্গের ভিতরে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিল।
এই সময়ে যে লোকটি পাহারা দিচ্ছিল সে ভাবল যে পড়ে থাকা লাশগুলোকে একটি পর্দা দিয়ে ঢেকে দেই। তার একেবারেই আন্দাজ ছিল না যে তাদের মধ্যে একটি প্রাণী এখনও জীবিত ছিল এবং সতর্ক হওয়ার আগেই সেই প্রাণীটি তার উপর আক্রমণ করে বসে। ঠিক সেই মুহূর্তে কেট কোনোভাবে এমার্জেন্সি এক্সিটের সিঁড়িতে পৌঁছে যায়, কিন্তু তখনই আফগানদের নেতা মালিক তার সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে আরেকজন যোদ্ধা তার সাথীর লাশ দেখে, যেটাকে সেই ভয়ঙ্কর প্রাণী টুকরো টুকরো করে খাচ্ছিল। এখন সে ভয়ে জোরে জোরে তার সর্দারকে সাহায্যের জন্য ডাকতে থাকে। এই সুযোগের সদ্ব্যবহার করে কেট তার ফ্লেয়ার গান দিয়ে সেই লোকের বুকে গুলি করে, তারপর সাথে সাথেই সে মাটিতে পড়ে থাকা শত্রুর রাইফেল কুড়িয়ে নেয় এবং একে একে সবাইকে মেরে ফেলে। এর সাথে সাথেই কেট সেখানে একটি গ্রেনেড ছুড়ে দেয় এবং সিঁড়ি বেয়ে উঠতে থাকে। কেট উপরে পৌঁছায়, হঠাৎ একজন আফগান তার পা ধরে টেনে নেয়। কেট সামলে উঠতে না উঠতেই ততক্ষণে সেই লোকের মুখের ওপর সেই ভয়ঙ্কর প্রাণীটি ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গিলে খাওয়ার চেষ্টা করতে থাকে। এসব দেখে কেট খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং বাইরের দিকে দৌড়াতে শুরু করে। প্রাণীটি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কেট কোনোভাবে বাংকার থেকে বেরিয়ে আসে। এখন এই প্রাণীটিকে ভিতরেই বন্দি করার জন্য কেট বাংকারের দরজা শিকল দিয়ে বন্ধ করে দেয়, কিন্তু সে সেখান থেকে বের হতে যাচ্ছিল তখন আরেকজন শত্রু তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু যখন সেই লোকটি দেখে যে সেই প্রাণীটি বাংকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন কেটও তার প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার গভীর আঘাতের কারণে সে মাটিতে পড়ে যায়। এই ব্যথা সহ্য করতে এবং হাঁটা চালিয়ে যেতে সে ওষুধের সাহায্য নেয়। তারপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ সৈন্যদের গাড়ি তার সাথে ধাক্কা লাগে। যেমনই সৈন্যদের উপলব্ধি হয় যে এটি তাদেরই সাথী, তখন তারা সাথে সাথে তার সাহায্যের জন্য দৌড়ে যায়। তারপর পরের দিন কেটকে আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সাথে মেজর রয়ের দেখা হয়। তখন কেট তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বাংকারে কিছু খুবই ভুল ঘটছে, কিন্তু রয় তার কথায় বিশ্বাস করে না। সে বলে যে যুদ্ধের পর থেকে পরিস্থিতি বেশ খারাপ হয়ে গেছে, তাই এই মুহূর্তে তাদের পুরো মনোযোগ মেইন মিশনের উপর হওয়া উচিত। রাগে কেট সেই ভয়ঙ্কর প্রাণীটি সম্পর্কে বিস্তারিত বলে যা সে পালাতে গিয়ে দেখেছিল। কেট যে ডয় তার সিদ্ধান্ত থেকে নড়ে না, কেউ তার দখলে নিয়ে নেয় এবং তাকে ক্যাম্পের ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। এই সময়ে সৈন্যদের একটি দল একটি বন্দীকে নিয়ে সেখানে পৌঁছায়। তখন রয় বলে যে এটি থেকে পুরো তথ্য বের করো। ওদিকে বাইরে সার্জেন্ট টম কেটকে শান্ত করতে আসে, কারণ সে রয়ের আচরণ থেকে বেশ রাগান্বিত ছিল। যাই হোক, পরে যখন প্যারামেডিকের কাছে কেটের চিকিৎসা চলছিল, তখন সার্জেন্ট টম সার্জেন্ট জোনসের সাথে সেখানে পৌঁছায়। তারা কেটকে বলে যে আমরা তোমার কথায় পুরোপুরি বিশ্বাস করি, কিন্তু বাংকারে ফিরে যাওয়ার আগে আমাদের জানা জরুরি যে সেখানে কি হয়েছিল। এটি শুনে কেট একটি রাশিয়ান লাইন লিখে দেয়, যা সেই বাংকারের দরজায় লেখা ছিল। তার স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ, তাই তার সব কিছু ভালোভাবে মনে ছিল, কিন্তু কেট জানতো না যে এর অর্থ কী। তখনই আফগান বন্দি মাঝখানে বলে যে এটি একটি সতর্কবার্তা। এর অর্থ হলো এটি খোলা নিষিদ্ধ। এর সাথে সেই লোকটি দাবি করে যে কেট সেই বাংকার সম্পর্কে যা বলেছে বাস্তবতা তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, এতটাই যে তারা ভাবতেও পারে না। এই কথা শুনে টম কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলে যে যদি তাতে রাশিয়ান ভাষায় লেখা থাকে, তবে প্রায় 30 বছর আগে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ 30 বছর ধরে এখানে রাশিয়া থেকে কেউ আসেনি। তখন ডাক্তার বলে, কোনো মানুষ এত বছর বন্দি থাকার পর বেঁচে থাকতে পারে না। এতে সেই বন্দি আরেকটি ভয়ঙ্কর কথা বলে। সে জানায় যে বাংকারের ভিতরে যে প্রাণী জীবিত আছে সেটি মানুষই নয়। এই কথা পুরো দলকে গভীর চিন্তায় ফেলে দেয়। যাই হোক, তারপর সন্ধ্যা নেমে আসে। অন্ধকার হওয়ার সাথে সাথে সৈন্যরা সিদ্ধান্ত নেয় যে তারা পুরো এলাকার পাহারা পালা করে দেবে, কারণ যে কোনো মুহূর্তে নতুন শত্রু সামনে আসতে পারে। অন্যদিকে তার কেবিনে রয় কর্নেলের সাথে কথা বলে। রয় স্পষ্ট শব্দে বলে, যদি আপনি এটি চান তবে পুরো সত্য বলতে হবে, আসলে কি ঘটছে। ওদিকে আমরা দেখতে পাই বাংকারের গভীর অন্ধকারে সেই ভয়ঙ্কর প্রাণীরা একে অপরকে মুক্ত করে দিয়েছে। তারপর ধীরে ধীরে সবাই এক জায়গায় জড়ো হয় এবং বের হওয়ার পথ আটকে দেওয়া সেই শিকলগুলো ভাঙার চেষ্টা করতে থাকে। রাতের বেলায় সেরানো নামের একজন সৈন্য ডুয়েনের জায়গা নিতে আসে
কিন্তু যেই সে এগোয় ঠিক তখনই তার পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। ফিরে তাকিয়ে সে দেখে তার সাথী সেখান থেকে হারিয়ে গেছে। সেরানো ব্যারিকেডের কাছে গিয়ে দেখতে চায় শেষ পর্যন্ত কি ঘটল। ঠিক সেই সময় ডেভ ক্যাম্পের ভিতরে ছড়িয়ে পড়া একটা অত্যন্ত নোংরা গন্ধ অনুভব করে। সন্দেহ হওয়ায় সে চারপাশ দেখতে বেরিয়ে যায়। তখনই সে দূর থেকে সেই ভয়ঙ্কর প্রাণীকে সোজা বেশের দিকে দৌড়ে আসতে দেখে। ডেভ পুরো শক্তি দিয়ে চিৎকার করে সবাইকে জানাতে চায়। অ্যালার্ম বেজে ওঠামাত্র পুরো দল তাদের জিনিসপত্র তুলে নেয় এবং সাথে সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। মুহূর্তের মধ্যে সব সৈন্য ব্যারিকেডে নিজেদের জায়গা নেয় এবং যা কিছু নড়াচড়া করতে দেখা যায় তার উপর গুলিবর্ষণ শুরু হয়ে যায়। এখন রয় পুরোপুরি বুঝতে পারে যে কেট সত্য বলছিল। সে সার্জেন্ট টমকে আদেশ দেয়, দলের নেতৃত্ব দাও, আর সব বিপজ্জনক অস্ত্র পুরোপুরি ব্যবহার করতে হবে। এরপর সৈন্যরা আক্রমণ করে সেই প্রাণীগুলোকে শেষ করার চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ দুজনের উপর একটা প্রাণী পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে এবং মাত্র এক আঘাতেই তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। সিয়ানা ভয়ে সেই প্রাণীর উপর গুলি চালায় এবং তাকে দেয়াল থেকে নিচে ফেলে দেয়। সাথে সাথে প্যারামেডিক দৌড়ে দুজনের সাহায্য করতে ছুটে আসে, কিন্তু সে আর কি বা করতে পারত। এই মুহূর্তে সেই ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটা হঠাৎ লাফিয়ে সৈন্যদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু টম সাথে সাথে তার বন্দুক থেকে গুলি চালায়। গুলি সোজা মেজরের হাটের ভিতরে গিয়ে পড়ে। তারপর এক পলক নষ্ট না করে রয় তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বন্দুক দিয়ে অবিরাম আঘাত করতে থাকে। গুলির বর্ষণে সেই প্রাণীর শরীরের একটা অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখন ক্যাম্পের বাইরে সৈন্যরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, যতটা সম্ভব ততগুলো প্রাণীর মোকাবেলা করার জন্য। এই সময়ে টম যেই তার ফ্লেয়ার জ্বালায় তখনই সে দূর থেকে আরো অনেক প্রাণী আসতে দেখতে পায়। এটা দেখে সে জোরে চিৎকার করে পুরো দলকে সাথে সাথে পিছিয়ে আসতে বলে, কিন্তু পিছিয়ে আসার আগেই দুর্ভাগ্যবশত দুজন সৈন্য সেই প্রাণীদের শিকার হয়ে যায়। সাথে একজন তৃতীয় সৈন্য যে ওয়াশরুমে লুকানোর চেষ্টা করছিল সেও ধরা পড়ে যায়। এদিকে কেট যেই একটা প্রাণীর কাছে আসার শব্দ শুনতে পায় তখনই সে দ্রুত অস্ত্রের বাক্স খুলতে চেষ্টা করে, কিন্তু বাক্সটা খোলা যায় না। আর কেবিনের ভিতরে ঢুকতেই সেই প্রাণীটা তার উপর প্রচন্ড আক্রমণ করে। সে তার লম্বা জিভ দিয়ে কেটকে আটকে ফেলার চেষ্টা করে। ঠিক তখন আফগান বন্দী কোনোভাবে নিজেকে মুক্ত করে। সে দ্রুত অস্ত্রের ক্রেট খুলে দেয়, তারপর একটা ম্যাচেটি তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে প্রাণীটির উপর জোরদার আঘাত করে। প্রাণীটা মাটিতে পড়ে যায়। কেট তখনও রাগে অবিরাম তার উপর আঘাত করতে থাকে। এদিকে বাইরে ক্যাম্পে পুরোপুরি অরাজকতার সৃষ্টি হয়েছে। একজন সৈন্য তার মেশিনগান দিয়ে অবিরাম গুলি চালাচ্ছিল, কিন্তু সুযোগ পাওয়া মাত্র একটা প্রাণী তাকেও মেরে ফেলে। তারপর সেই ভারী বন্দুক নিজে থেকেই ঘুরতে থাকে এবং গুলি সোজা ফুয়েল ট্যাঙ্কে গিয়ে লাগে। পরের মুহূর্তে পুরো ক্যাম্পে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সৈন্যরা দেখে একটা প্রাণী একেবারে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন তারা সবাই মিলে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। এই সময় মেজর দেখে তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। সে কিছু করার আগেই একটা প্রাণী তার উপর জোরদার আক্রমণ করে। তখন কেট আর আফগান বন্দির সাথে বাকি সৈন্যরা দ্রুত ব্যারিকেডের দিকে দৌড়ে যায়। সাথে সাথে জোনস বন্দিকে তার দখলে নিয়ে নেয়। হঠাৎ নেমে আসা নিস্তব্ধতা অনুভব করেই টম বুঝে যায় এখন এখানে থাকা বিপজ্জনক। সে সিয়ানাকে অস্ত্রের বেশের দিকে দৌড়ে যাওয়ার আদেশ দেয়। নিজে প্যারামেডিকের সাথে মেজরকে খুঁজতে বেরিয়ে পড়ে। কেবিনে পৌঁছামাত্র এক সৈন্য সেই প্রাণীর উপর স্টান গ্রেনেড ছোড়ে। এই সুযোগে রয় তার বেসবল ব্যাট তুলে নেয় এবং এক জোরদার আঘাতে প্রাণীটিকে ফেলে দেয়। এরপর সবাই মিলে তাদের সিনিয়র অফিসারকে বাঁচায় এবং তাকে আর্মারিতে নিয়ে যায়। সেখানে ডেভ আর বাকি সৈন্যরা একটা কন্টেইনার খুলতে চেষ্টা করছে। এই সময় সৈন্যরা বট দলের কাছে ফিরে আসে, কিন্তু হঠাৎ একটা প্রাণী তাদের উপর আক্রমণ করে। তখন কেট কন্টেইনার থেকে একটা কুড়াল তুলে নেয় এবং সোজা প্রাণীটির পিঠে চড়ে বসে। সে প্রাণীটিকে অনেকটা জখম করে দেয়, যার পরে টম এগিয়ে এসে তাকে পুরোপুরি শেষ করে দেয়। তারপর রাস্তা পরিষ্কার হওয়া মাত্র পুরো দল দৌড়ে কন্টেইনারের ভিতরে ঢুকে পড়ে। দরজা বন্ধ করার পর তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয় এবং তারপর কি করতে হবে তা ভাবতে থাকে। সকাল হওয়া মাত্র যখন সৈন্যরা কন্টেইনারের দরজা খুলে ক্যাম্পের অবস্থা দেখে তখন নিজের চোখের সামনে যে দৃশ্য দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। আসলে সেখানে কোনো প্রাণী ছিল না, না ছিল মৃত সৈন্যদের লাশ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা শেষ পর্যন্ত একটি প্রাণীর লাশ পায়। তখন সবাই মিলে তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, যাতে বুঝতে পারে এই ভয়ঙ্কর প্রাণীর রহস্য আসলে কি। পরীক্ষার সময় ডাক্তার উইলস জানতে পারে যে সেই প্রাণীরা তাদের দাঁত ভিতর বাইর করতে পারে। তাদের চামড়া খুবই পুরু, আর আশ্চর্যের বিষয় ছিল তাদের শরীরের অনেক অঙ্গ মানুষের মতোই ছিল। শুধু তাই নয়, দলের সবাই বুঝতে পারে যে এই প্রাণীগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো সূর্যের আলো। তাদের ডিএনএ পুরোপুরি বদলে গেছে, তাই সূর্যের আলো তাদের উপর সরাসরি প্রভাব ফেলে।
এই সময়ে মেজর জানায় যে কর্নেলের সাথে কথোপকথনের সময় তার একটা বিশেষ তথ্য জানা হয়েছিল। তখন সে কেটের কাছে ক্ষমা চায়, কারণ শুরুতে সে তার কথায় বিশ্বাস করেনি। তারপর রয় জানায় যে বহু বছর আগে একটা উল্কা পৃথিবীতে পড়েছিল। এই একই এলাকার আশেপাশে সেটা দেখে রাশিয়ান বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে ওঠে। তারা জানার চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত এই জিনিসটা কি। পরীক্ষার সময় তারা সেখানে একটা বিশাল স্পেসশিপ পায়, যা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এটা দেখে তারা হতবাক। তখন তারা স্পেসশিপে পাওয়া প্রাণীর ডিএনএ ব্যবহার করে একটা সুপার সোলজার তৈরির চেষ্টা করে। এটা শুনে কেট চিন্তিত হয়ে পড়ে। সে জানায় যে সে আন্ডারগ্রাউন্ড বাংকারের ভিতরে ক্যাপসুলের মধ্যে তৈরি হতে থাকা একটা পুরো সেনাবাহিনী দেখেছিল, যা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। তাই তাদের সাথেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এখন তাদের সামনে সমস্যা ছিল, মরুভূমি থেকে বের হওয়ার জন্য তাদের কাছে জ্বালানি নেই। পরিস্থিতি বুঝতে পেরে সবাই উপলব্ধি করে যে এখন তাদের এখানেই থেকে এই প্রাণীদের মোকাবেলা করতে হবে। রয় সবাইকে প্রতিশ্রুতি দেয়, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে লড়াই করে যাব। তখনই হঠাৎ টেবিলে পড়ে থাকা সেই প্রাণীটা দ্বিতীয়বারের মতো জীবিত হয়ে ওঠে। সে চারদিকে থাকা লোকদের উপর আক্রমণ করতে থাকে। তার লম্বা জিভ দিয়ে কেটের মাথা গিলে খাওয়ার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে কেট জোরে তার মাথা সেই প্রাণীর উপর দিয়ে মারে। তখন রয়ের উপলব্ধি হয় এভাবে তার পুরো দলই শেষ হয়ে যাবে। সে তার গ্রেনেড বের করে নেয়। এক মুহূর্ত ভাবনা না করে রয় সোজা সেই দানবের উপর ঝাঁপিয়ে পড়ে। পরের মুহূর্তে জবরদস্ত বিস্ফোরণ ঘটে, যাতে তার শরীর পুরোপুরি নষ্ট হয়ে যায়। টম ভয়ে তার বন্ধুর সাহায্য করতে দৌড়ায়, কিন্তু রয়কে বাঁচানো সম্ভব ছিল না। যাই হোক, নিজেকে সামলে নেওয়ার পর টম সেই বন্দির কাছে যায় এবং তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। সে চায় যে এখন তারা মিলে কাজ করুক, কারণ সেই লোকটা তাদের কাছে একটা কথাও মিথ্যা বলেনি। এরপর পুরো দল জড়ো হয়। তারা সবাই অস্ত্র, সামগ্রী এবং গুলিবারুদের হিসাব নিতে থাকে। শীঘ্রই তারা বুঝতে পারে যদি আবার আক্রমণ হয় তাহলে তাদের কাছে এত গুলিবারুদ নেই যে তারা ঠেকাতে পারবে। তাই সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয়, এর আগেই যদি প্রাণীরা আক্রমণ করে তাহলে তারা আগেই বাংকারে আক্রমণ করে সব প্রাণীকে সেখানেই শেষ করে দেবে। এই শেষ মিশনের জন্য শীঘ্রই সৈন্যরা পুরো প্রস্তুতি নিয়ে ফেলে। টম সবাইকে বলে, আমাদের কাজ শুধু এতটুকু, বাংকারের বাইরে বোমা লাগিয়ে বিস্ফোরণ হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যেমনই তারা বাংকারের কাছে পৌঁছায় তখন টম, জেমস, কেট আর সেই বন্দি কবির, মাত্র এই চারজন বাংকারের ভিতরে ঢোকে। বাকি সৈন্যরা বাইরেই থাকে। তারা সময় নষ্ট না করে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লাগিয়ে সেখান থেকে বের হওয়া শুরু করে। কিন্তু বাইরে বের হওয়ার সময় টমের দৃষ্টি মাটিতে পড়ে থাকা একটা মেডেলিয়ানের উপর পড়ে, যা আসলে কেটের ছিল। সেটা তুলতে যেমনই সে সিঁড়ির দিকে এগোয় তখন হঠাৎ একটা প্রাণী তাকে ধরে জোরে নিচে টেনে নেয়। কয়েক সেকেন্ড পর কেট রেডিওতে টমের কণ্ঠস্বর শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারে প্রাণীরা টমকে বন্দী করে ফেলেছে। নিজের বন্ধুকে বাঁচানোর দৃঢ় সংকল্প নিয়ে কেট বাকি সৈন্যদের সাথে আবার নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে টমকে খুঁজে ফিরিয়ে আনা যায়। এখন এলিভেটর ক্যাব চালানোর জন্য উইলক্স মিলিটারি যানের ভিতরেই থেকে যায়। পরিস্থিতি খুব খারাপ ছিল, তবুও সবাই নিচে আন্ডারগ্রাউন্ড এলাকায় পৌঁছে যায়। এই সময় মেডিক রেডিওতে একটা অ্যালার্ট শুনতে পায়, যাতে আদেশ আসে যে আগামী 20 মিনিটের মধ্যে পুরো এলাকা খালি করতে হবে। তখন ভয়ে উইলক্স সাথে সাথে সবাইকে জানায়, আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে, দ্রুত করো। এরপর পুরো দল টমের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডেভ এলিভেটরের নিরাপত্তার জন্য তার জায়গাতেই থেকে যায়। ওদিকে টম কোনোভাবে তার পকেটে থাকা ছুরি ব্যবহার করে সেই প্রাণীটিকে শেষ করে দেয়, যে তাকে বন্দী করে রেখেছিল। মুক্ত হওয়া মাত্র সে তার সাথীদের খুঁজতে বেরিয়ে পড়ে। যেমনই বাকিরা বাংকারের ল্যাবে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। চারদিকে তাদের লোকদের লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল, যাদের প্রাণীরা মেরে ফেলেছিল। যতই তারা সেন্ট্রাল ক্যাপসুলের কাছে পৌঁছায় তখন তাদের সামনে আরো ভয়ঙ্কর দৃশ্য। সেই ক্যাপসুলের ভিতরে একটা খুব বড় দানব তৈরি হচ্ছিল। এই সময়ে টমের উপর পিছন থেকে একটা প্রাণী হঠাৎ আক্রমণ করে, কিন্তু যেমনই কেটের কণ্ঠস্বর শোনা যায় তখন সে সাথে সাথে ল্যাবের দিকে দৌড়ায়। সেখানে তার সাথীরা অস্ত্র দিয়ে সেই প্রাণীটিকে শেষ করে দেয়। ঠিক সেই সময় উইলক্স দেখে বেশ কিছু আফগান সেই বাংকার ঘিরে ফেলেছে। সে সাথে সাথে জানের উপর লাগানো অস্ত্রে চড়ে বসে এবং থেমে না থেমে তাদের উপর ফায়ারিং শুরু করে, যাতে বিপদ দূরে রাখা যায়। ওদিকে এলিভেটরের কাছে ডেভ বেশ কিছু প্রাণী দ্বারা ঘিরে পড়ে যায়। তাদের উপর গুলিবর্ষণ করতে করতে সে ইমার্জেন্সি অ্যালার্মও সক্রিয় করে দেয়। এখন পর্যন্ত কেট উপলব্ধি করতে পেরেছে দানবরা তাদের ফাঁদে ফেলার জন্য ফাঁদ পেতে রেখেছে। সে সাথে সাথে দলকে বলে, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে হবে। তারপর তারা পিছনে হেঁটে দরজা বন্ধ করে। কিন্তু জোনস বুঝতে পারে প্রাণীরা ক্র্যাঙ্ক ঘুরিয়ে দরজা খুলতে পারে। তাই সে পুরো শক্তি দিয়ে ক্র্যাঙ্কটা ধরে ফেলে এবং সাথীদের বলে, তোমরা সবাই সেখান থেকে বেরিয়ে যাও। সে নিজের শত্রুদের ঠেকানোর জন্য পিছনে থেকে যায়। ওদিকে বাইরে উইলক্সের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সে দ্রুত রিলোড করার চেষ্টা করে, কিন্তু তার আন্দাজ ছিল না একজন আফগান একেবারে তার নিচে ছিল। এই সময় বাংকার থেকে বের হওয়ার সময় সিয়ানার কানে পিছন থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা যায়। সে নিজে সেখানেই থেকে যায়,
যাতে তার বাকি সাথীরা নিরাপদে এক্সিট পর্যন্ত পৌঁছাতে পারে। কিছুক্ষণের মধ্যে পুরো দল এলিভেটরে পৌঁছে যায়, কিন্তু যেমনই টম বুঝতে পারে সিয়ানা তাদের সাথে নেই, তখন সে সাথে সাথে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে বাকি সবাইকে আদেশ দেয়, যদি আমি 5 মিনিটের মধ্যে বাইরে না আসি তাহলে সব বোমা সক্রিয় করে সেখান থেকে চলে যেও। ওদিকে সিয়ানার উপর একটা প্রাণী হঠাৎ আক্রমণ করে। সে আশেপাশে পড়ে থাকা জিনিসপত্র ব্যবহার করে তার শত্রুর মোকাবেলা করছিল। রাগে অবিরাম আঘাত করতে থাকে এবং শেষ পর্যন্ত প্রাণীটিকে শেষ করে দেয়। কিন্তু তখনই পিছন থেকে আরেকটা প্রাণী এসে তার মুখের একটা অংশ খারাপভাবে ছিঁড়ে ফেলে। এই আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে সিয়ানার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এটা দেখে টম রাগে ফেটে পড়ে। সে একটা ছুরি তুলে নেয় এবং ডাস্টবিনের ঢাকনাকে ঢাল বানিয়ে প্রাণীটির সাথে লড়াই করতে থাকে। ওদিকে জোনস এই সব থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে দরজা থেকে সরে গিয়ে তার ডিটোনেটর বের করে তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজে শহীদ হয়ে যায়। এই জবরদস্ত বিস্ফোরণে তার আশেপাশের সব মিউট্যান্ট শেষ হয়ে যায়। বিস্ফোরণের আওয়াজ শুনে টম বুঝে যায় এখন সেখানে থাকা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। সে সাথে সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে বাইরে একজন আফগান প্যারামেডিকের উপর আক্রমণ করে। সে তার ছুরি দিয়ে উইলক্সকে মেরে ফেলতে চলেছিল, কিন্তু সে কোনোভাবে প্রাণ বাঁচায়। তারপর প্রতিটি শত্রুর সাথে বীরত্বের সাথে লড়তে লড়তে সে ক্যাপ সক্রিয় করে যাতে পুরো দলকে উপরে তুলতে পারে। কিন্তু সমস্যা ছিল, ব্লাস্টের কারণে মেকানিজমের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, যার কারণে গাড়িটি সামনের দিকে চলতে শুরু করে। উইলক্স ভয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। ওদিকে এলিভেটরের ভিতরে কেট, কবির আর ডেভ একসাথে মিলে ডজন ডজন প্রাণীর মোকাবেলা করছিল। হঠাৎ একটা প্রাণী তার বাহু দিয়ে ডেভের মাথায় আঘাত করে। সে সেখানেই পড়ে যায়। যেমনই প্যারামেডিক বুঝতে পারে যে ক্যাবকে এখন আর থামানো যাবে না, তখন সে গাড়ির অন্যদিকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময়ে তাদের লড়াইয়ের মাঝে কবিরের সিডির উপরে মিলিটারি যান দেখা যায়, কিন্তু তখনই একটা প্রাণী তাকে ধরে ফেলে। কবির বুঝে যায় এখন তার বেঁচে থাকা কঠিন। সে জোরে চিৎকার করে কেটকে প্ল্যাটফর্ম থেকে লাফ দিতে বলে। তার কারণে শেষ মুহূর্তে কেটের প্রাণ বেঁচে যায়। অন্যদিকে একটা জবরদস্ত বিস্ফোরণে কবির আর বাকি সব প্রাণী শেষ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর কেটের দেখা হয় টমের সাথে। অন্যদিকে উইলক্সের উপর তখনও কিছু শত্রু প্রাণঘাতী আক্রমণ করতে চলেছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের দল সেখানে এসে পৌঁছায় এবং অস্ত্র দিয়ে সবাইকে শেষ করে দেয়। কিছুক্ষণ পর তাদের দল দেখে মিলিটারি প্লেন একটা পারমাণবিক মিসাইল ফায়ার করছে। তখন তারা সাথে সাথে একটা গাড়িতে চড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত একটা বড় বোমা মাটিতে পড়ে। মরুভূমির কয়েক কিলোমিটার এলাকায় সবকিছু ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণে খুব কষ্টে মাত্র 3 জন মানুষ প্রাণ বাঁচাতে পেরেছিল। তারা বুঝে গিয়েছিল এই আক্রমণটা এই বিষয়টি এখানেই চাপা দিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল, আর তারাও পিছন ফিরে না তাকিয়ে চিরতরে সেই জায়গা ছেড়ে চলে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও।